আলাইকুম সবাইকে। আমি জানি আসরের নামাজে এখনো অনেকে আছে, কোনো সমস্যা নেই। আমরা আরো 5টা মিনিট ওয়েট করছি যাতে সবাই আসে এবং ক্লাসটা জয়েন করে, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই যেই টপিকটাকে নিয়ে ভয় পাও সারা জীবন, বিএসটিআই এবং আইএসও, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। এর জন্য আমি বলে দিই আজকের ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সবাই যত দ্রুত সম্ভব জয়েন করো। দিয়াউন আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়াউন। আচ্ছা, আমরা তাহলে সবাই আস্তে 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 স্লাইডস এর দিকে চলে যাই। শোনা যাচ্ছে? এখন এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, এখন কিরকম ইয়া সাউন্ডটা না? হ্যাঁ, আর হচ্ছে জাহিদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সবাই কি এখন বলো তো, এখন সাউন্ড শুনতে পাচ্ছ নাকি? একটু বলো তো সবাই এখন সাউন্ড শুনতে পাচ্ছ নাকি? আমি চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। এক মিনিট। ও মাই গড, কিছু একটা কপি পাস্টে ভুল হয়ে গিয়েছে। আল্লাহ, আচ্ছা থাক, তাহলে আমি এটা পরে ঠিক, ওই যে উপরের যে এই স্ট্রাকচারটা এটা ডিলিট করে দেন। হ্যাঁ, বা আউট অফ বর্ডার নিয়ে যান ইফ ইউ উইশ। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়ান, এটা বোধহয় মানে আমার সেভ করার আগে এটা ডাবল বার ক্লিক পড়ে গিয়েছে, কপি পাস্ট হয়ে গেছে, ডাবল কপি। যে কত ঝামেলা হয় পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করতে গেলে। কি হলে কথা না। আচ্ছা হ্যাঁ, এখন এটা করেন। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু সবার ক্লাস ক্লিয়ার, সবাই জয়েন করেছে এবং ভালো হয়েছে, এটার জন্য আমরা একটু সময় পেয়ে গিয়েছি। যারা নামাজ পড়েছে তারা নামাজ পড়ে যাতে আসতে পারে। হ্যাঁ, এখন আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব। একটা পিছনে, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে সবাইকে আমি বলে দিই, লাস্ট ক্লাসে কিন্তু আমাদের একটা স্লাইডে মানে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য পার্ট বা প্রোগ্রাম এভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক এইটার বিস্তারিত তথ্যটা কপি বা
স্লাইডে আসেনি, ফর সাম রিজন, কোনো কারণে পিছনের স্লাইডের পড়াটা সামনে চলে এসেছিল আর কি। আজকে আমি এটা তোমাদের জন্য গুছিয়ে নিয়ে এসেছি, কারণ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা আমরা স্কিপ বাদ দিতে পারবো না। আচ্ছা, তাহলে পার্ট বিষয়টা কি? এখানে এত বড় সংজ্ঞা দেখে নিশ্চয়ই তো সবার টেনশন হচ্ছে যে আল্লাহ না জানো এটা কি জিনিস, বাট এটা কোনো ভয়ঙ্কর কিছুই না, অত্যন্ত সহজ একটা জিনিস, এবং আমি বইয়ের বাহিরে তোমাদের জন্য আরো সহজ করে এটা নিয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, সবাইকে শুনতে পাচ্ছ? যদি সবাই শুনতে পাও আমার কথা ক্লিয়ারলি, তাহলে একটু কমেন্ট করো যে ক্লিয়ার। সবাই যদি শুনতে পাও। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা পড়ানো শুরু করি। ভাই আপনি একটু চেক করবেন তো যে ক্লাসটা কি চলছে নাকি, কারণ এখানে নেট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেখো, তো বিষয়টা হচ্ছে কি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ এটা ছিল আমাদের মান নিয়ন্ত্রণের কয়েকটি কৌশলের মধ্যে একটি কৌশল। পার্টের ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় এমসিকিউ তে চলে আসে বা ক নাম্বারে চলে আসে। এখন বইয়ের বাহির থেকে আমি তোমাদেরকে একটা ভালো বিস্তারিত বর্ণনা নিয়ে এসেছি, কারণ খালকুজামান স্যারের বইয়ে এটা সেরকম ভালো বর্ণনা দেওয়া নেই যাতে তোমরা বুঝতে পারো যে পার্টটা আসলে কি। এটা কিছুটা আমরা লাস্ট ক্লাসে যে সংকটময় পথ পড়েছিলাম সেটারই মতো। কিরকম আমি বুঝাই, একটি চার্ট বা পার্ট হলো একটি চার্ট বা তালিকা যেগুলো প্রোগ্রাম মূল্যায়ন এবং পর্যালোচনা কৌশলের সংক্ষিপ্ত রূপ। মূল্যায়ন ও পর্যালোচনা কৌশল মানে তুমি যখন একটা কার্য পরিকল্পনা করছো, যেমন উৎপাদনের যে কখন কোথায় উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, সেগুলো তো সব রেডি করে ফেললে। এইবার তুমি চাচ্ছ কোন পর্যায়ে গিয়ে তুমি মূল্যায়ন করবে। অবশ্যই তুমি তো প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা করতে পারো না, প্রত্যেকটা ধাপে ধাপে তুমি অ্যানালাইজ করতে পারবে না, তোমাকে একটা ধাপে গিয়ে মূল্যায়ন করতে হবে। সেটা কোন ধাপে হবে, কি কি পদ্ধতি ব্যবহার করবে, তুমি কি আম, উৎপাদনটাকে মূল্যায়ন করার জন্য তুমি কি সার্ভে করবে, তুমি কি নতুন পরীক্ষা করবে, তুমি কি সেই পণ্যটাকে ল্যাবে পাঠাবে, কোন কোন কৌশল তুমি ব্যবহার করবে, সেইগুলো তুমি যদি একটা তালিকা করে সেট করো। কিরকম একটা তালিকা, যদি চিন্তা করো এই যে তোমার কাজ, এইটার পরে তুমি কাজ নাম্বার, এটা কাজ নাম্বার 1, এটা কাজ নাম্বার 2, এবং এইটা নিচে কাজ নাম্বার 3, এবং তোমার কথা হচ্ছে কাজ 1, কাজ 2, কাজ 3 এর মাঝে কাজ 2 এর সময় তুমি চাচ্ছ যে একটা ছোটখাটো মূল্যায়নের ব্যবস্থা করে ফেলতে। এখানে আমি একটা পরীক্ষা করে ফেলবো। কি পরীক্ষা করবে? এই 2 এর সময় তুমি ল্যাবে পাঠাবে। ল্যাব মানে তো বুঝো তাই না, পরীক্ষাগার। পরীক্ষাগার যাতে তোমার পণ্যটি যেটা তুমি তৈরি করেছো সেটা মানুষের জন্য ক্ষতিকারক কি না এটা তুমি বুঝার জন্য তুমি ল্যাবে পাঠাচ্ছ। এই যে একটা ছোট বিস্তারিত তালিকা তৈরি করা, যাতে 1 সেকেন্ডে তুমি দেখে বুঝে যেতে পারো যে এখানে হচ্ছেটা কি, বা আমি কোনটার পরে কোনটা করব। মাঝে মাঝে যখন ঊর্ধ্বতন কর্মকর্তা মানে হচ্ছে তোমার ধরো কোম্পানির মালিক বা উৎপাদন ব্যবস্থাপক যারা, তারা যখন তোমাকে নির্দেশনা দেয়, এটা যদি একটু ব্যাখ্যামূলক নির্দেশনা হয়ে থাকে তখন হয় কি, তা আমাদের বেশিরভাগই ওটার সিরিয়াল বা সিকোয়েন্স মনে থাকে না। তখন তোমার কি করতে হয়, তখন তোমাকে এই ধরনের একটা ছোট সংক্ষিপ্ত চিত্র তালিকার মতো তৈরি করে ফেলতে হয়, যাতে তুমি 1 সেকেন্ডে দেখে বুঝে ফেলতে পারো ও আচ্ছা এখানে এই জিনিসটা হবে। এই কাজটা বেশিরভাগ করা হতো কখন জানো, যখন খুব অশিক্ষিত, মানে কিছুটা অশিক্ষিত, বা বলা যেতে পারে অশিক্ষিত বলতে কি, যারা কিনা পড়ালেখা করতে জানে না বা শব্দ পড়তে জানে না, নিরক্ষর তাদের কথা, বা ধরো নিম্ন শ্রেণীর যারা কর্মরত লোক আছে, তাদের জন্য এই জিনিসটা অনেক ব্যবহার করা হয়। এখন তুমি বলবা আপু তাদের জন্য কেন? তাদের জন্য করা হয় কি জানো, কাজের পর্যালোচনা এভাবে তৈরি করে দেওয়া হয় বা একটা মানচিত্র তৈরি করে দেওয়া হয় যেখানে ছবি বা আইকনস ব্যবহার করা হয়। একটা আইকন একটা ছবি, একটা আইকন একটা ছবি। ধরো এখানে তোমার মেশিনে কাজ করতে হবে, সেখানে মেশিনের ছবি দেওয়া হয়।
ওখানে তোমার সেলাইয়ের কাজ করতে হবে, সেখানে সুই সুতার ছবি দিয়ে দেওয়া হয়। তাহলে কর্মচারীরা পড়তে না জানলেও বা শব্দ না জানলেও সেটা চিত্র দেখে বুঝতে পারে যে কোন কাজের পর কোন কাজ করতে হবে এবং তাদের এটা মনে থাকে। এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তার মানে তুমি যদি এরকম কর্মচারী রাখো বা ব্যবস্থাপক রাখো যারা কিনা মূল্যায়ন পদ্ধতিতে কাজ করবে, যে যখন কখন তোমাকে টেস্ট করতে হবে, মূল্যায়ন করতে হবে, কখন তোমাকে পরীক্ষা করতে হবে, এই জিনিসটা খুব ভালো মতো তাদেরকে বোঝানোর জন্য আমরা এই তালিকা বা চার্ট ব্যবহার করতে পারি। সবাই কি একটু ক্লিয়ার? সবাই কি একটু বুঝতে পেরেছো বিষয়টা? বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও। বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আরো আমি একটু ভালো করে বুঝিয়ে দিই যে এর নাম অনুসারে একটি দৃষ্টান্ত যে প্রোগ্রামে পর্যালোচনা ও মূল্যায়ন কৌশলকে চিত্রিত করে। চিত্রিত ছোট ছোট চিত্র বা আইকন ব্যবহার করা যায় এই ক্ষেত্রে। একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য সংগৃহীত তথ্যের ট্র্যাক দেখে, ট্র্যাক মানে বুঝো, ট্র্যাক মানে হচ্ছে অনুসরণ রেখা। তুমি যেই রেখাটিকে অনুসরণ করছো সেই রেখা অনুসারে তুমি নিরীক্ষা করবে এবং সেরকম একটা ম্যাপ বা মানচিত্র তৈরি করবে। কিসের পর কি হবে, কোনটার পর কোন মূল্যায়ন কাজ হবে, কিভাবে তুমি মূল্যায়নের ফলাফল প্রকাশ করবে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক পার্ট। সবাইকে এবার এই বিষয়টা বুঝতে পেরেছো? দেখেছো বইয়ে কিন্তু এটা খুব ক্রিটিক্যাল করে এবং খুব সংক্ষেপে লিখে দেওয়া আছে। এটার কোনো ভালো বর্ণনা দেওয়া নেই যে জিনিসটা কিরকম আসলে হতে পারে। আচ্ছা, সবাইকে এটা বুঝতে পেরেছো? আচ্ছা জি, তাহলে আমরা আর এই বিষয়টাতে সময় নষ্ট করব না, আমরা পরের টপিকে চলে যাবো। এটা এর আগের ক্লাসে খুব ভালো মতো বোঝানো হয়েছিল, তাই আমি আর এটা বুঝাচ্ছি না। হ্যাঁ, সবাইকে স্বাগতম বিএসটিআই এর ক্লাসে। আমাদের আজকে মেইন টপিক হচ্ছে বিএসটিআই নিয়ে পড়া, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আচ্ছা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জানা, কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে তোমাদের ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনেও খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা যে পণ্যগুলো প্রতিদিন ব্যবহার করি, ধরো সেটা খাদ্যপণ্য হোক, সেটা বস্ত্রপণ্য হোক, সেটা কোনো টেকনোলজিক্যাল প্রযুক্তিগত পণ্য হতে পারে, বেশিরভাগ স্পেশালি খাদ্য পণ্যের ক্ষেত্রে আমরা যখন খাচ্ছি তখন কি নিশ্চিন্তে খাচ্ছি না? ধরো দোকান থেকে একটা আরসি কোলা কিনলাম, ধরো দোকান থেকে আমি একটা কেক কিনলাম, আমি প্যাকেটেড কেক কিনলাম, ঠিক আছে, তো কিনে আমি খুব আরামে খাচ্ছি। আমি আড়ঙের জুস কিনলাম অথবা আমি কোনো ম্যাঙ্গো জুস কিনলাম, আরামে খাচ্ছি বিনা চিন্তায় যে হতে পারে এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো, এটার কি মান ঠিক আছে, এটা কি আমার এটাতে কি সেরকম মান রক্ষা করা হয়েছে, আমরা এরকম কোনো চিন্তা করছি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশে এরকম একটা মান নিয়ন্ত্রক সংস্থা আছে যে এই সকল পণ্যের মানগুলোকে টেস্ট করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে, এরপরে তাদেরকে পারমিশন স্বরূপ একটা সিল দেয়। পারমিশন স্বরূপ একটা সিল দেয়, যেটা ব্যবহার করে আমরা বুঝতে পারি, বা যেই সিলটাকে দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, পণ্যটি যথাযথ, পণ্যের মানটি যথাযথ। বাংলাদেশে এই মান নিয়ন্ত্রক ব্যবস্থাপনার যে সংস্থাটা আছে তাকে বলা হয় বিএসটিআই। সবাইকে ক্লিয়ার বিষয়টা? তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। অবশ্যই অবশ্যই এটার ফুল ফর্মটা তোমাদের পড়তে হবে, বাধ্যতামূলক, এটা কোনো ভুল করা যাবে না। এরপরে যদি আমি বলি, এটার একটা ইতিহাস আছে। হ্যাঁ, এই যে বিএসটিআই এর লোগোটা দেখতে পাচ্ছ না? তোমরা কি কখনো খাওয়ার সময় এটা কখনো চেক করো? যেমন দেখো, আমি তোমাদের দেখাই, এই যে আমার কাছে একটা আরসি কোলার প্যাকেট আছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে নাকি, সম্ভবত বুঝতে পারবে না, বা
বুঝাও যাবে না। এখানে এই যে প্রবাবলি ইটস নট ভিজিবল, বাট এখানে ঠিক এই জায়গাটাতে কয়েকটি চিহ্ন আছে। তার মধ্যে ডান পাশে একটা ছোট্ট ত্রিভুজ, ঠিক এই চিহ্নটা আছে। আমি খুব খুশি হতাম যদি আমি তোমাকে এটা দেখাতে পারতাম ভালো মতো। তোমাদের হাতের কাছে তোমরা একটু বোতল খোঁজো, দেখো তোমাদের কাছে কোনো 7 আপের বোতল বা প্রাণের বোতল এরকম আছে কিনা, বা কোনো প্যাকেটজাত, বিশেষ করে কোনো প্যাকেটজাত পণ্য আছে নাকি তোমরা দেখো, গিয়ে দেখো তোমরা এরকম একটা চিহ্ন দেখতে পাও কিনা, বিএসটিআই এর চিহ্ন, একটা ত্রিভুজ ধরনের চিহ্ন তোমরা দেখতে পাও কিনা। তখনই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই পণ্যটা পরীক্ষা করা হয়েছে, নিরীক্ষা করা হয়েছে, এবং এটার মান সম্পর্কে বাংলাদেশি আইন সংস্থা বিএসটিআই, বাংলাদেশের মান ব্যবস্থাপনা সংস্থা বিএসটিআই পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, এরপর আমরা এটা ব্যবহার করছি। তোমরা অনেকেই হয়তো জানো না, আমাদের দেশে এখনো হাজার হাজার পণ্য, অহরহ পণ্য দোকানে আছে যেগুলো বিএসটিআই অনুমোদন ছাড়া। খুবই দুঃখজনক। তোমাদের জন্য আরেকটা প্রমাণ আমি নিয়ে আসি। এই যে আমার কাছে আরেকটা বোতল আছে যেখানে কিনা আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো। এই যে দেখো, এখানে গোলা হয়ে যাচ্ছে, বাট এইখানে খুব সুন্দর করে দেখতে পারবে যে বিএসটি ত্রিভুজ ধরনের একটা চিহ্ন আছে। এটা হচ্ছে স্প্রাইটের বোতল। তো এইরকমই প্রত্যেকটা, শুধু পানীয় জাত নয়, তোমাদের বলতে পারো যে তোমরা বেশিরভাগই খাদ্যজাত, কৃষিজাত পণ্য, শিল্প পণ্য, কসমেটিক্স, এই সব কিছু কিন্তু ওদের দ্বারা পরীক্ষা করে আনানো হয়। হ্যাঁ, এন্ড অবশ্যই অবশ্যই প্যাকেটজাত পণ্যতে এটার স্টিকার ব্যবহার করতে হয়। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে বিএসটিআই আসলে কেউ কিন্তু ভুল করো না, এটা কি বাংলাদেশি মান ব্যবস্থাপনা সংস্থা, যে নির্ধারণ করে যে কোনো একটি পণ্য, বা পরীক্ষা করে যাচাই করে বলে কোনো একটি পণ্য কি সঠিক আছে না, বা এটা ব্যবহারযোগ্য কিনা। তার মানে কি বাংলাদেশি সংস্থা প্রত্যেকটা বোতল চেক করে টেস্ট করে? না 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 না, প্রত্যেকটা বোতল টেস্ট করে না। তোমার এই যে ধরো আমরা আরসি কুলার কথা বললাম, আরসি কুলাতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, কি ধরনের টেস্টিং ব্যবহার করা, মানে রুচির জন্য কি টেস্ট ব্যবহার করা হয়েছে, কি রং ব্যবহার করা হয়েছে। অবশ্যই সবকিছুতে রং ব্যবহার করা হয়, আমরা যতই বলি না কেন যে আমরা এই ধরনের জিনিস ছাড়া পণ্য তৈরি করা হয়, বাট না, এটা করা হয়, রং ব্যবহার করা হয়। এই সব কিছুই কিন্তু তোমার বিএসটিআই মান বের করে দেয়, যে হ্যাঁ তুমি এইটুকু মান ব্যবহার করতে পারবা, হ্যাঁ তোমার যেই মান ব্যবহার করেছো সেটা ঠিক আছে, তুমি এই পণ্যটা তৈরি করতে পারো। এরপরে ওরা টনের পর টন, বোতলের পর বোতল, প্যাকেটের পর প্যাকেট পণ্য তৈরি করে। সবাইকে ক্লিয়ার বিষয়টাতে? সবাইকে খুব ক্লিয়ার বিষয়টাতে? বুঝতে পারলে আমাকে বলো, তাহলে আমরা এটা একটা ছোট্ট কয়েকটা ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট ইতিহাস পড়ে নিব। যে বাংলাদেশের সর্বপ্রথম স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে 1951 সালে, যেটা কিনা পাকিস্তানের আন্ডারে ছিল, যুদ্ধের পূর্বে পাকিস্তানের আন্ডারে ছিল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ছিল, যেটা কিনা 1951 সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 1985 সালে, এটা যুদ্ধের পর আমরা এটাকে বিএসটিআই নামে নামকরণ করে থাকি। তাহলে কি প্রতিষ্ঠা এবং নামকরণ বর্ষ সবার মনে থাকবে? একটা ছিল যুদ্ধের পূর্বে 1951 সালে যখন প্রতিষ্ঠা করা হয়, এবং 1985 সালে বিএসটিআই নামে নতুন এটার নামকরণ করা হয়, যাতে বাংলাদেশের সাথে এটার মিলকরণ থাকে। আচ্ছা, আর 1989 সাল থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, লাল রং দিয়ে ভরে দিলাম, যে 1989 সাল থেকে স্পেশাল রেগুলেটরি অর্ডার অনুসারে, স্পেশাল রেগুলেটরি অর্ডার মানে কি, এটা এক ধরনের সরকারি অনুমোদন, সরকারি নিয়ম দেওয়া হয়, আদেশ দেওয়া হয়। এই আদেশটা যে কোনো কোম্পানি, যে কোনো ব্যক্তি, যে কোনো পরিচিত, যে কোনো কারোর উপর যদি এই আদেশটা দেওয়া হয়, তাকে বাধ্যতামূলক এই আদেশ পালন করতে হবে। তো স্পেশাল রেগুলেটরি অর্ডার অনুসারে সকল পণ্যের জন্য বিএসটিআই এর অনুমোদন নেওয়া এবং সিল থাকা, অনুমোদন ও সিল কি বাধ্যতামূলক। কত সাল থেকে? 1989 সাল থেকে অনুমোদন এবং সিল বাধ্যতামূলক। সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছো?
এখন থেকে কি করবা, যখনই কোথাও খেতে যাচ্ছ, দোকান থেকে কোনো কিছু কিনছো, সবাই চেক করবা যে বিএসটিআই এর লোগো দেওয়া আছে কিনা। যদি না হয় দোকানে গিয়ে বলবেন চেঞ্জ করে দেন এটা আমাকে, আমি এটা নিব না। সবাইকে ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের যে বন্ধুরা আজকের ক্লাসটা জয়েন করেনি তাদেরকে তুমি বলো জয়েন করতে, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম পত্রের আজকে শেষ ক্লাস নিচ্ছি, কারণ আজকে এটার মাধ্যমে আমাদের সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে এবং প্রথম পত্রও শেষ হয়ে যাবে। প্রথম পত্র শেষ হয়ে গেলে আমি ইনশাআল্লাহ রিভিশন ক্লাস, বা আমার একটা চিন্তা আছে যে তোমাদের এইচএসসির আগে দিয়ে আমি একটা ম্যারাথন ক্লাস নিব, ম্যারাথন রিভিশন ক্লাস নিব। আমার প্ল্যান আছে। তো আমি সেটার আগে কিন্তু প্রথম অধ্যায় আর ধরবো না, কিন্তু তারপরে মানে প্রথম পত্র আর ধরবো না, সেকেন্ড পেপারের উপরে ফোকাস করবো। এন্ড তোমরা বলতে পারো যে আপু প্রথম পত্র এত সময় নিলে সেকেন্ড পেপার এত তাড়াতাড়ি পড়বে। প্রথম পত্রের তুলনায় মার্কেটিং সেকেন্ড পেপারটা একটু সহজ। মার্কেটিং সেকেন্ড পেপারটা তোমাদের জন্য এতটা মানে ধরতে এত সময় লাগবে না, ঠিক আছে, যেভাবে আমি গুছিয়েছি। মার্কেটিং প্রথম পত্রের মধ্যে শুধু দ্বিতীয় অধ্যায়ের এই সপ্তম অধ্যায়টা ছিল যেটা কিনা একটু বড় এবং এদেরকে একটু ঘাটায় ঘাটায় পড়তে হয়। যাই হোক, তোমরা টেনশন করো না, আমি সব কভার দিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, যারা আজকের ক্লাসে জয়েন করেনি তাদেরকে মেনশন করে দাও, তাদেরকে বলো, ডাকো, ফোন দাও, কল দাও, বলো জয়েন করতে। পরে আবার যাতে কান্নাকাটি না করে মার্কেটিং এর বিএসটিআই না এসো আমি পারি না, ঠিক আছে? আচ্ছা, বিএসটিআই শেষ। তাহলে এর মানে কি বিএসটিআই আমাদের শেষ হয়ে গিয়েছে? না, বিএসটিআই এর আরো অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমাদের পড়তে হবে। সবচেয়ে দেখো, বিএসটিআই মান নির্ধারণের এখন পর্যন্ত 6টি ডিভিশনাল কাউন্সিল মানে 6টি ভাগ বা স্তরের উপর কাজ করে। যার মধ্যে 70টি সেকশনাল কমিটি। সেকশনাল কমিটি মানে হচ্ছে উপশাখা। উপশাখা কমিটি, এই দলগুলো কি করে জানো? এই যে 7টা ভাগ আছে, এই 6টা ভাগ আছে, এই 6টা ভাগেরই আরো গুরুত্বপূর্ণ ভাগ করে। এই 6টা ভাগের আরো গুরুত্বপূর্ণ 70টি ভাগ করে এবং সেই 70টি ভাগকে ফোকাস করে। অবশ্যই কোনো একটা কমিটি মানে কি? কয়েকজন দল মিলে একটি কমিটি, কয়েকজন মানুষ মিলে একটি দল গঠিত হয় যেটাতে একটি কমিটি হয়। এই কমিটি কখনোই একটা সম্পূর্ণ দেশের কৃষি ও খাদ্য বিভাগ এক হাতে সামলানো সম্ভব না। এর জন্য ওইটাকেও আরো 70টি সেকশনাল কমিটিতে ভাগ করা হয়। তাহলে বিএসটিআই এর ডিভিশনাল কাউন্সিল কয়টি? 6টি। সেকশনাল কমিটি কয়টি? 70টি। সবাই কি ক্লিয়ার এই বিষয়টাতে? আচ্ছা, দেখো তাহলে কি কি ধরনের কমিটি এখানে রয়েছে? কৃষি ও খাদ্য বিভাগ, কেমিক্যাল বিভাগ, পাট ও বস্ত্র বিভাগ, ইলেকট্রনিক্স বিভাগ, বিল্ডিং ও সরঞ্জাম বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ। তাহলে বুঝতে পারছো যে আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মান নির্ধারণের কাজ কিন্তু সে রেখে দিয়েছে। কি বলা যায় যে যেগুলো কৃষি ও খাদ্য বিভাগে আছে, কেমিক্যাল বিভাগে আছে, যা পাট ও বস্ত্র বিভাগের আন্ডারে পড়ে, যা ইলেকট্রনিক্স বিভাগের আন্ডারে পড়ে, যা বিল্ডিং ও সরঞ্জামের যা যা উপকরণ তৈরি হয় আমাদের দেশে, সাথে ইঞ্জিনিয়ারিং বিভাগ বলতে বোঝাচ্ছে হচ্ছে শুধু তোমাকে বিল্ডিং তৈরি বা ঘরবাড়ি তৈরি কিন্তু ইঞ্জিনিয়ারিং নয়, তার সাথে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং এর প্রকারভেদ আছে। যেরকম তুমি যদি বলতে পারো বস্ত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে তুমি লেদার ইঞ্জিনিয়ারিং, তারপরে তুমি বলতে পারো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু আছে এবং এই সবগুলোরই কিন্তু একটি মান নির্ধারণ আবশ্যক ছিল। তো এই সবগুলো উপকরণেরই ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্ডারে মান নিয়ন্ত্রণ করা হয়। সবাই কি ক্লিয়ার এই বিষয়টাতে? আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে পড়বো যে বিএসটিআই আসলে কি কি কাজ করে, ওগুলো তো আমরা বিভাগ দেখলাম। বিএসটিআই এর মূল কার্যাবলীগুলো কি কি? আসলে বিএসটিআই এর কার্যাবলীর যদি আমরা তালিকা করতে চাই তাহলে বোধহয় দিন শেষ হয়ে রাত শেষ হয়ে পার হয়ে যাবে, সম্ভব না। তোমরা যখন সামনে কেউ না কেউ, ইনশাআল্লাহ আমার স্টুডেন্ট এখান থেকে যারা আছো তোমরা কেউ না কেউ বিএসটিআই চাকরি করবে, কাজ করবে, ভবিষ্যতে তোমরা মান নির্ধারক হবে, তোমরা সেগুলোর ডিসিশন নিবে যে কোন পণ্যের কিরকম মান হতে পারে। তো সেই ক্ষেত্রে
তখন তোমরা এগুলোর আরো বিস্তারিত জানতে পারবে। আমি সংক্ষেপে করে নিয়ে এসেছি যে বিএসটি এর কার্যাবলীগুলো কি কি ধরনের হতে পারে। দেখো, দেশীয় পণ্যের মান নির্ধারণ, নির্ধারিত মানের পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন। কি কি? তোমার যে দেশীয় পণ্য মানে দেশের আয়তনের ভিতরে যে পণ্যগুলো তৈরি হচ্ছে সেগুলোর কি ধরনের মান হবে, অবশ্যই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মান নির্ধারণ, যদি সেই মানটাকে পরিবর্তন করতে হয় কিরকম পরিবর্তন করতে হবে, পরিবর্ধন, আরো যদি উন্নয়ন করতে হয়, সংশোধন, ভুল হলে যদি মান সংশোধন করতে হয় সেটাকেও এখানে আমাদের বিএসটি এর মাধ্যমে কাজ করা হয়। আচ্ছা, পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান। আচ্ছা, এই জিনিসটা আসলে তাহলে কিভাবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু ইন্টারনেটে ডিস্টার্ব হতে পারে, কোনো টেনশনের বিষয় নেই, আমরা আবার পড়াটা শুরু করি। আমরা সেকেন্ড পয়েন্টে ছিলাম যে পরিমাপের বিভিন্ন একক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, পরিমাণ ইত্যাদি সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়া হয়। কি ধরনের পরামর্শ? যেমন আমরা আসলে কি বুঝি যে একটা পানির বোতলের সর্বনিম্ন ছোট সাইজ আমরা কোনটা দেখি? 50 ml। হ্যাঁ, এর চেয়ে নিচের সাইজের পানির বোতল কিন্তু আমরা বাংলাদেশে সচরাচর দেখি না বা এগুলো বিক্রি করা হয় না, ঠিক আছে? কিন্তু তুমি যখন কেউ যদি তোমরা বাইরের দেশে যাও সেখানে কিন্তু অনেক জায়গায় এর চেয়ে ছোট পানির বোতলও বিক্রি করা হয়, 20 মিলিলিটার। হ্যাঁ, খুবই ছোট এরকম ধরনের বোতলও বিক্রি করা হয়। তো এই তো আমাদের দেশের সরকারকে আমরা এই ধরনের একটা ডিসকাশনের মাধ্যমে বিএসটিআই এরকম একটা মান বের করে দিয়েছে যে পানির বোতল বাংলাদেশে সর্বনিম্ন 50 মিলিলিটার হতে পারে, এর চেয়ে নিম্নের পানির বোতল বাংলাদেশে ব্যবহার করা যাবে না, বা কোনো যদি তৈরি করতে চায় কোম্পানি সে তৈরি করতে পারবে না। এটাই ছিল কিন্তু সবচেয়ে বড় নিয়ম একটা বা উদাহরণ। যদি আমরা বলি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, পরিমাপ এগুলো ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায়, বাণিজ্য ও শিল্পে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও পদ্ধতিগত উন্নয়ন। হ্যাঁ, যখনই তোমার ব্যবসা বাণিজ্যে তোমার শিল্পের মান নিয়ন্ত্রণ, অবশ্যই তোমার ব্যবসা বাণিজ্যে যে শিল্পগুলো ব্যবহার করে, কি ধরনের শিল্পের আমরা কথা বলে থাকতে পারি, যেরকম পাট শিল্পের কথা যদি আমরা বলে থাকি, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না তাদের একটা বিভাগ আছে পাট ও বস্ত্র বিভাগ। বাংলাদেশে কিন্তু পাট শিল্প অনেক বড় একটা শক্তি। তো এই পাট শিল্পকে কিভাবে নতুন প্রক্রিয়াকরণ করা, তাকে কিভাবে ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করা, কিরকম কেমিক্যাল ব্যবহার করতে হবে, কতটুকু পরিমাণ কেমিক্যাল, কতদিন শুকাতে দিতে হয়, কতদিন পরে এটা মানুষের কাছে পৌঁছাবে, তার আগে পর্যন্ত পৌঁছানো যাবে না কারণ এটা হতে পারে ভোক্তাদের জন্য ক্ষতিকারক হতে পারে, এই সব কিছু নির্ধারণ করা হয় বিএসটিআই এর মাধ্যমে বা বিএসটিআই নির্ধারণ করে দেয়। সবাই কি বুঝতে পেরেছে যে মান নিয়ন্ত্রণ ও পদ্ধতিগত উন্নয়ন? অবশ্যই যে আমরা জানি আমাদের দেশে এরকম অনেক বিজ্ঞানী আছে যারা কিনা পাট চাষ, ধান চাষ এর নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। বাংলাদেশের সরকার এগুলোকে গ্রহণ করার জন্য নিশ্চয়ই উদ্যোগ নিচ্ছে এবং বিএসটিআইও এই নতুন পদ্ধতিগুলোকে আপন করে নিচ্ছে বা এই নতুন পদ্ধতিগুলো গ্রহণ করছে এবং নিজেরা যাতে এটা সব ধরনের সব স্তরের কৃষিরা ওরা ব্যবহার করে সেই ব্যবস্থাও তারা নিচ্ছে। এটা কিন্তু বিএসটিআই এর কাজ। আচ্ছা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পণ্যে বিভিন্ন মানের ব্যবহার। হ্যাঁ, অবশ্যই আমরা জানি আমাদের দেশের একটি অনেক বড় আয়ের উৎস হচ্ছে আমদানি, আর আয়ের উৎস হচ্ছে রপ্তানি। তো আমরা যখন রপ্তানি করি তখন এই পণ্যগুলো বিদেশে যে যায় আমরা এগুলো বিক্রি করে অনেক ধরনের বৈদেশিক মুদ্রাগুলো অর্জন করতে পারি। কিন্তু আমাকে একটা কথা বলো, আমাদের দেশের পণ্যগুলোর মান যদি বিদেশে তাদের মানের তুলনামূলক ও সমান না হয় বা তাদেরকে তুলনা করার মতো না হয়, তখন কি তারা আমাদের পণ্যটিকে গ্রহণ করবে বা কিনবে? না,
তাহলে আমরা যদি বিদেশে ব্যবসা করতে চাই বা আমরা যদি আমাদের নিজের পণ্যের মানদণ্ডকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তুলনা করতে চাই, সেই কাজটাও কিন্তু বিএসটিআই ঠিক করে দেয় যে কিরকম মান আমাদের দেশের পণ্যের জন্য রাখতে হবে। কারণ অবশ্যই আমাদের দেশ প্রযুক্তিগত বলো, শিল্পগত বলো, আবহাওয়াগত বলো, অনেক পার্থক্য আছে অন্যান্য দেশের পরিস্থিতির থেকে। তো মানে তৎক্ষণাৎ পার্থক্য হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এরপরেও বিএসটিআই নির্ধারণ করে যে কিভাবে কতটুকু মান ধরে রাখলে আমরা আমাদের দেশের পণ্যের মান এবং আন্তর্জাতিক পণ্যের মানের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারবো, যাতে আন্তর্জাতিক ময়দানে যখন আমরা বা আন্তর্জাতিক বাজারে যখন আমরা আমাদের পণ্যটিকে নিয়ে যাব তখন সেটা খারিজ করা হবে না বা সেই পণ্যটিকে বাতিল করা হবে না, মানুষ সাদরে গ্রহণ করবে। সবাইকে এই জিনিসগুলো বুঝতে পেরেছো? কার্যাবলীগুলো যদি বুঝে থাকো ক্লিয়ার বলো, কারণ আরো অনেকগুলো কার্যাবলী আছে। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমাকে জানাও, কারণ আমি বুঝতে পেরেছি যে তোমাদের কাছে মনে হতে পারে যে বিএসটিআই বা মান ব্যবস্থাপনা থেকে আমি পরীক্ষার হলে আনসার করব না। হ্যাঁ, যার যার পরীক্ষার টেকনিক সে অনুসারে আনসার নাই করতে পারো, কারণ কার্যাবলী সবগুলো মনে থাকবে এরকম কোনো কথা নেই। কিন্তু এই কার্যাবলীগুলো কিসের জন্য বেশি পড়া দরকার সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ। মাস্ট মাস্ট এখান থেকে এমসিকিউ আসবে। এন্ড তোমরা জানো যে তোমরা যদি জিপিএ 5 চাও, A+ চাও, তোমরা যে কোনো কিছুর উপর ঝুঁকি নিতে পারো, কিন্তু তোমরা কখনোই এমসিকিউর উপর ঝুঁকি নিতে পারবে না। এমসিকিউ তোমাদেরকে A+ পাওয়াতে এবং A+ ছুটাতেও খুব ভালো হেল্প করবে। তো এর জন্য সব সময় এমসিকিউ কে ফোকাস রাখা লাগবে যে আমি এমসিকিউ কিভাবে 30-এ 25-এর উপর আনতে পারি, কিভাবে 30-এ 27, 30-এ 28 এরকম আনতে পারি আমি। ঠিক আছে? আচ্ছা দেখো, বিএসটিআই কর্তৃক প্রদত্ত স্ট্যান্ডার্ড মার্ক এর লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিল করা। হ্যাঁ, যে তারা যে স্ট্যান্ডার্ড মার্কটি প্রদান করেছে সেটাই তো অবশ্যই নিশ্চয়ই একটা মেয়াদ আছে, সেটার সবকিছুরই মেয়াদ থাকে, ওটার একটা মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়। ওই লাইসেন্সের কি প্রদান, লাইসেন্সটা প্রদান করা, নবায়ন করা, বাতিল করা, এটা অবশ্যই বিএসটিআই এর কাজ। তো বিষয়টা হচ্ছে কি, এই জিনিসটা আসলে মুখস্থও করা লাগে না, এটা তোমার এমনি মাথার মধ্যে রয়ে যায়। কয়েকটা পয়েন্ট আছে এখানে, আমি তোমাদের এটা পড়ানোর পরে বলবো যে তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা এমনি এটা নিজের থেকে লিখে দিতে পারবে। ঠিক আছে? এরপরে দেখো, লাইসেন্স প্রদান, নবায়ন, পরিদর্শন, নবায়ন, পরিদর্শন, ফি আদায়। এটা কিন্তু একটা ছিল কি প্রদান করা, নবায়ন করা, এটা হচ্ছে প্রদানের জন্য, নবায়নের জন্য, পরিদর্শন, এই তিনটার জন্য একসাথে যদি তুমি ফি আদায় করো, এই ফিটা কারা আদায় করে? বিএসটিআই কিন্তু এই ফিটা আদায় করে এবং এটাই তাদের মেইন সোর্স অফ ইনকাম, প্রধান আয়ের উৎস। কি, যখন এই লাইসেন্সের বিপরীতে তারা একটা ফি নেয়, ওই ফিটাই কিন্তু বিএসটিআই বলা যায় একটা আয়ের উৎস। নির্ধারিত মানের সাথে উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করা। নির্ধারিত যেই মানটা নির্ধারণ করা হয়েছে তার সাথে যেই মানটা পণ্যটাকে উৎপাদন করা হয়েছে সেটা পরীক্ষা করে দেখা। অবশ্যই অবশ্যই যে প্রথমত মান নির্ধারণ তো করলোই তারা, এরপর তো তারা পরীক্ষা করবে যে না আমি যে মানটা বলেছি সেটা কি তারা অনুসরণ করেছে কিনা, ফলো করেছে কিনা। জনস্বাস্থ্য ও পরিবেশের সাথে সম্পর্কযুক্ত পণ্য উৎপাদন, সম্পর্কযুক্ত পণ্য তৈরি করা। কি, জনস্বাস্থ্য ও পরিবেশের সাথে সম্পর্কযুক্ত পণ্য তৈরি করাকে, এটাও বিএসটিআই এর কাজ। সবার শেষ, স্ট্যান্ডার্ড প্রণয়নের জন্য বিভিন্ন বিভাগ স্থাপন করা। এটা আমরা তো দেখলামই তারা কয়টা বিভাগ স্থাপন করেছে, সবাই মনে করো 6টা বিভাগ স্থাপন করেছে। কয়টা বিভাগ? 6টা বিভাগ স্থাপন করেছে, যাতে তারা মান নিয়ন্ত্রণ করতে পারে এবং বুঝতে পারে কোথায় কি সমস্যা হচ্ছে, কিভাবে স্ট্যান্ডার্ডটা ধরে রাখা যায়। সবাইকে ক্লিয়ার? সবাইকে এই বিষয়গুলোতে ক্লিয়ার? তাহলে আমাকে জানাও। আচ্ছা, আমি তাহলে এবার চলে আসি যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অ্যান্ড ইনস্টিটিউশন বিএসটিআই এর গুরুত্বটা কি। আচ্ছা, এখন আমরা কার্যাবলী যে আমি বললাম, আমি শেষে তোমাদের জানাবো কোনটা তোমাদের খুব সহজেই মনে থাকবে, মুখস্থ করা লাগবে না। সর্বপ্রথম বিএসটিআই মান নির্ধারণ করে, মান সংশোধন করে, মান পরিবর্ধন করে। এটা তো আমরা এমনি বুঝতেছি কারণ এটা একটা মান ব্যবস্থাপনার সংস্থা। 2, বিএসটিআই লাইসেন্স দেয়, লাইসেন্স নবায়ন করে
এবং লাইসেন্স বাতিল করে। 3 বিএসটিআই লাইসেন্স দেওয়ার জন্য ফি গ্রহণ করে, লাইসেন্স নবায়নের জন্য ফি গ্রহণ করে। 4 স্ট্যান্ডার্ড বা মান রক্ষার্থে বিএসটিআই বিভাগ স্থাপন করে। 5 বিএসটিআই প্রত্যেকটি পণ্য মান নির্ধারিত মানের সাথে এবং উৎপাদিত পণ্যের সাথে মানের ভারসাম্য আছে কিনা সেটা পরীক্ষা করে। আমরা তো 5টা এমনি বলে দিতে পারছি, মুখস্থ করা লাগতেছে না যে কোনটার পর কি কাজ আছে, কোন কাজের কি ব্যাখ্যা আছে। তো আই গেস তোমাদের আর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। তোমরা যদি সিকিউ এটা বা সৃজনশীল এটা আনসার করতে হয়, গ ঘতেই বেশিরভাগ আসবে, খুব সুন্দর করে তোমরা আনসার করে দিতে পারবে। 5টা লিখতে পারলেই তোমাদেরকে খুবই ভালো, ধরো 4-এ 3 দিয়েই দিবে টিচাররা। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকটাতে আসি। দেখো গুরুত্ব কি কি। অধিক নিরাপত্তার সাথে তোমরা পণ্য ব্যবহার করতে পারো, মানে গুরুত্বটা এরকম যেটা কিনা তোমাদের আসলে মুখস্থ করা লাগবে না, তোমরা একবার পড়লে এটা হয়ে যাচ্ছে। কি অধিক নিরাপত্তা, পণ্য ভোগ করার জন্য পণ্যের মান পূর্ব থেকেই নির্ধারিত থাকে বলে, এই যে মনে আছে আমরা উৎপাদন ব্যবস্থাপনায় প্রত্যেকবার মান নির্ধারণের একটা কার্যাবলী নিয়ে এসেছিলাম। অবশ্যই এটাতে একটা কোম্পানির বা একটা উৎপাদন কারখানার খরচ ছিল, ওই খরচটা কিন্তু বাদ হয়ে যায়, ওই খরচটা কিন্তু ওই কারখানার আর বহন করতে হয় না, কারণ বিএসটিআই তো অলরেডি একটা মান দিয়ে দিয়েছে, এখনই একটা মান দিয়ে দিয়েছে, আমরা ওটা অনুসরণ করলেই পারি, আমাদের তো আর মান পরীক্ষা করা লাগছে না। তো এই তো নিয়ন্ত্রণেও, পণ্যের মান নিয়ন্ত্রণেও সময় কম লাগে, সাথে ব্যয়ও কমে যায়। আচ্ছা, বিএসটিআই এ মান নিয়ন্ত্রণ সংস্থা আইএসও, হ্যাঁ একটু পরেই আমরা এটা নিয়ে কথা বলবো, আইএসও নিয়ে। আইএসও এর সদস্য, ফলে আন্তর্জাতিক বাজারে 2টি প্রতিষ্ঠানে একটি সেতু বন্ধন তৈরি হয়। কিসের মধ্যে? আসলে দেশীয় পণ্যের মান এবং আন্তর্জাতিক পণ্যের মানের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরের টপিকটা দেখো। হ্যাঁ, তাহলে ভোক্তারা উচ্চমানের পণ্য পেয়ে থাকে অবশ্যই, কারণ যেহেতু বিএসটিআই মান নির্ধারণ করেছে দেশ ও দেশের জনগণের কথা চিন্তা করে, তারা একটা ভালো মানের কথাই চিন্তা করে থাকবে। আচ্ছা, শিল্প কারখানা যাতে মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে সেজন্য বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বিএসটিআই কি তৎকালীন সকল ধরনের নজরবন্দি, পরীক্ষা করা, সেগুলোর খোঁজ খবর রাখা, এই কাজগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিএসটিআই করে থাকে। আচ্ছা, বিএসটিআই পণ্যের মান পরীক্ষা করে সার্টিফিকেট দেয়, বিধায় কোম্পানিগুলো মান সম্পর্কিত, এটা তো কিছুক্ষণ আগেই বললাম যে মান সম্পর্কিত খরচটা কমে যায়। ভোক্তাদেরকে বিশ্বমানের পণ্য সম্পর্কে তারা সকল সন্ধান দিয়ে থাকে, মানে ধরো তোমার এই যে বাংলাদেশে ধরো কোনো একটা সফট ড্রিঙ্ক তৈরি হচ্ছে, তখন কি তারা বিএসটিআই এর মাধ্যমে জানতে পারে যে বাহিরের দেশগুলোতে এইটার মান কিরকম, সেটাকে যাতে আমরা ভারসাম্য বজায় রেখে একটা সফট ড্রিঙ্ক তৈরি করতে পারি। এই যে বাহিরের বিশ্বের মান এবং তথ্য, উপাদানের তথ্য, উপকরণের তথ্য, ক্ষতিকারক তথ্য, ভালো তথ্য, সবকিছু যে বিএসটিআই প্রদান করছে, এটাও কিন্তু একটা গুরুত্ব। আচ্ছা, পণ্য উৎপাদনে কোনো ধরনের অনৈতিক পদ্ধতি ব্যবহার করা যায় না, অবশ্যই, যেহেতু বিএসটিআই পরীক্ষা করছে, নিরীক্ষা করছে, চেকিং করছে, এই সব কিছু করার ফলে কিন্তু অনৈতিক পদ্ধতিতে কোনো পণ্য তৈরির যেই সংখ্যাটা আছে সেটা কমে যায়। সবাইকে বিষয়টা বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা বিএসটিআই শেষ করে ফেলেছি, বিএসটিআই কোনো কিছুই নেই। বিএসটিআই পড়তে হলে তোমাদের বেশি কিছু না, বিএসটিআই পূর্ণ নাম, বিএসটিআই যে 3টা সাল ছিল, সাল কখনো প্রতিষ্ঠিত হয়েছে, নামকরণ কবে হয়েছে, কবে থেকে সিলো অনুমোদন বাধ্যতামূলক করেছে, বিএসটিআই বিভাগ, কার্যাবলী, গুরুত্ব, এই কয়েকটা টপিক পড়লেই তোমাদের বিএসটিআই কভার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা আইএসও নিয়ে কথা বলবো। আইএসও সবার জন্য একটা কনফিউজিং জিনিস হয়ে থাকে যে কোনটা দেশীয় কোনটা বিদেশি, বিএসটিআই বিদেশি নাকি আইএসও বিদেশি। বিএসটিআই বাংলাদেশি সংস্থা, বাংলাদেশি মান ব্যবস্থাপনা সংস্থা। আইএসও আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা সংস্থা, এটা সারা পৃথিবীর পণ্যের মান নির্ধারণ, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ভুল সবকিছু সংশোধনের দায়িত্ব আইএসওর হাতে। তাহলে আইএসওর ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন।
খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফুল ফর্মটা, এটা ধরেই রাখো, হয়তো এমসিকিউ নয়তো ক নাম্বার কোয়েশ্চেনে চলে আসবে। আইএসও এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটা সবাই ভুল করে, কারণ আমি বলি এটা যদি আমরা ভাঙাই তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আইওএস এ পরিণত হয়, কিন্তু আমরা কিন্তু এটা এইভাবে উচ্চারণ করি না, বা তারাই নিজেদের নামটা সংক্ষেপে এইভাবে রাখেনি, তারা সবসময় এটাকে আইএসও বলে দাবি করে। তো সেখানে কিন্তু একটা গন্ডগোল হওয়ার চান্সেস আছে, তো কেউ এটা ভুল করো না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা, এটা একটা আন্তর্জাতিক সংস্থা এবং দেশ ভিত্তিক মানদণ্ড মানদণ্ড নির্ণয় করে। অবশ্যই এটা একটা আন্তর্জাতিক সংস্থা বলেই তো এরকম না যে পুরা পৃথিবীর জন্য একটা মানদণ্ড বের করবে, না, এরা এই কাজটা করে না। এরা চেষ্টা করে ওই রিজিয়ন মানে কি, ওই ভৌগোলিক এলাকা, ভৌগোলিক এরিয়ায় কি ধরনের সংস্কৃতি, কি ধরনের আচার ব্যবহার, মানুষ কি পছন্দ করে, সেখানে মানুষের স্বাস্থ্যগত কাজ কি, স্বাস্থ্যের ধরন কিরকম, রুচি রুচি কিরকম, সেসব কিছু খেয়াল রেখে তারা মান নির্ধারণ করে দেয়। এটাকে আন্তর্জাতিক মান বলা হচ্ছে। আইএসও আসলে এটা শুধু একটা সংস্থা বলে এটার গুরুত্ব না, আইএসওর সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে তার সনদগুলো। এবং সবচেয়ে মজাদার বিষয় বলি, তোমাদের বইয়ে আইএসওর দুইটা মাত্র সনদ আছে, আইএসও 9000 এবং আইএসও 14000। বর্তমানে পৃথিবীতে 24,000 না 22,000 আইএসও সনদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং একটা খুব রিসেন্টলি 2024 সালের জানুয়ারিতে সম্ভবত হয়েছিল, অথবা 2022 সালে, আমি সালটা আমার তো এরকম খেয়াল নেই, এটা তোমরা গুগল করলেই জানতে পারবে। খুব কাছের সময়ে আইএসওর নতুন একটা সনদ স্থাপিত হয়েছে এই মান ব্যবস্থাপনা নিয়ে। এবং আইএসও কিন্তু শুধু ব্যবসায়িক পণ্য এগুলো নিয়ে কাজ করে না, আইএসও সব কিছুর জন্য একটা প্রতিষ্ঠিত মান বের করার কাজ করে। যেরকম আমি যদি বলি পরিবেশ, আমরা দুইটা আইএসও পড়ছি, একটা আইএসও 9000 এবং আইএসও 14000। আইএসও 9000 যেমন পণ্য ও ব্যবসায় নিয়ে কাজ করে, আইএসও 14000 পরিবেশ সংরক্ষণ এবং ব্যবসার পরিবেশের উপর প্রভাব এটা নিয়ে কাজ করে। ঠিক সেরকমই অনেক ধরনের আইএসও সনদ রয়েছে, যেগুলো সবগুলো তোমাদের বইয়ে দেওয়া হয়নি। আমরা তাহলে আইএসওটা বোঝা শুরু করি, যে আইএসও আসলে এক সেট মানদণ্ড যা 9000 ও আইএসও 14000 হিসেবে আমরা জেনে থাকি। তোমাদের বইয়ে কিন্তু শুধু এই দুইটা ব্যাপারেই বলা আছে। এই মানদণ্ড আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। যদি তুমি আইএসও মানদণ্ড অনুসারী হও, তোমার কাছে যদি আইএসওর লাইসেন্স থাকে, তাহলে বিদেশের যে কোনো প্রান্তে তোমার পণ্যটিকে তারা গ্রহণ করবে, তারা ওই পণ্যটা নিয়ে সন্দেহ করবে না, বা তারা ওই পণ্যটাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবে না। তারা তখন বুঝবে যে না, এটা তো আইএসও সনদ অনুসরণ করেছে, তার মানে নিশ্চয়ই এই পণ্যটা পরীক্ষিত এবং ব্যবহার যোগ্য। সবাই কি ক্লিয়ার? তাহলে আসলে আইএসও বলতে আমরা এক সেট মানদণ্ডকে বুঝি। মানদণ্ডকে বুঝি। আইএসও সনদ বলতে মানদণ্ড, ওই মানদণ্ড যেটা কিনা আন্তর্জাতিক ভাবে অনুসরণ করা হয়। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সহায়ক, সাথে সাথে পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ করে থাকে। হ্যাঁ, 2022 সালে এই যে দেখো এখানেই বলা আছে, ভাইয়া এখানে, আচ্ছা আমি যদি বলে থাকি 2022 সালে সর্বপ্রথম মানে সর্বশেষ 2022 সালে আইএসও এর একটি কাজ করা হয়, সেটা হচ্ছে আইএসও 27001। আইএসওর শেষ সনদ স্থাপন করা হয়। আচ্ছা, তাহলে চলো আমরা পরের টপিকগুলো পড়ে ফেলি। সবার প্রথমে আমরা যেটাকে নিয়ে পড়বো সেটা হচ্ছে আইএসও 9000, যেটা কিনা 5টা দলিল আছে আইএসও 9000 অনুসারে। এবং আইএসও 9000 কিন্তু ব্যবসায় এবং ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। সবার প্রথমে আইএসওর 5টি দলিলের মধ্যে প্রথম দলিলটা যদি আমরা দেখি, এটি
ক্রেতা বা ভোক্তাদের আদর্শ মানদণ্ড নির্বাচন করে। ক্রেতা বা ভোক্তাদের আদর্শ মানদণ্ড নির্বাচন, আইএসও 9000 ক্রেতা ও ভোক্তাদের আদর্শ মানদণ্ড নির্বাচন করে। সবাই কি ক্লিয়ার? এখানে আসলে তো এরকম বুঝার কিছু নেই, তোমরা যত শর্টকাটে এগুলো মনে রাখতে পারো যে কোন আইএসওটা কি কাজ করে, শুধু এইটুকু মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, আইএসও 9000 কি হয়? ক্রেতা ও ভোক্তাদের জন্য আদর্শ মানদণ্ড নির্বাচন করা হয়। এরপরে আইএসও 9001, এটা এরকম একটা মানদণ্ড যেখানে কিনা মান সংক্রান্ত 20টি দিকের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখা হয়। আইএসও 9000 কি ছিল? ক্রেতা ও ভোক্তাদের উপর গুরুত্ব রাখছিল। এবং আইএসও 9001 ওরা পণ্যের 20টি বিষয় এর উপর গুরুত্ব আরোপ করে, যেরকম পণ্যের ডিজাইন, উৎপাদন, ব্যবস্থাপনার দায়িত্ব, পরিদর্শন, প্রশিক্ষণ, সংশোধনমূলক ব্যবস্থা, কোথায় কি হবে, কিরকম কি হবে, ওরা অলরেডি একটা মানদণ্ড সেট করে দিয়েছে। ওরা অলরেডি একটা নিয়ম দিয়ে দিয়েছে যে তোমাকে কিরকম ভাবে এটা ফলো করতে হবে, কি ফলো করতে হবে। আচ্ছা, আইএসও 9001 এর 20টি দিক, পণ্যের 20টি দিক, ব্যবসায়ের 20টি দিকের উপর গুরুত্ব আরোপ করে। এটা সবাই মনে রাখবে। আইএসও 9002, আইএসও 9002 এর কাজ হচ্ছে, এটা কিছুটা 9001 এর মতো, কিন্তু এটার কাজ হচ্ছে এরকম ডিজাইন বা নকশার কাজ তৈরি করা, বা ডিজাইন বা নকশার মান দেওয়া, যেটা ক্রেতা ও ভোক্তাদের ডিজাইন সংক্রান্ত সকল ধরনের কাজ সুবিধা মতো করে দিবে। যেরকম আমি যদি বলি যে আমরা প্রথম আইএসও 9000টা কি দেখলাম, যে ক্রেতা ও ভোক্তাদের রুচি এবং চাহিদা সম্পর্কে একটা মানদণ্ড বের করবে, যে এই রিজিয়নের জন্য, এই আঞ্চলিক এরিয়ার জন্য কি ধরনের পণ্য মানুষ পছন্দ করে। আইএসও 9001-এ আমরা দেখলাম যে একটা ব্যবসায়ে বা একটা উৎপাদন ব্যবস্থা, মানে একটা বাণিজ্যে, একটা পণ্যের জন্য 20টা দিক আইএসও নির্বাচন করে দেয়। 20টা দিকের মধ্যে ডিজাইন থাকে, পরিবেশ থাকে, মানে ব্যবসায়ের পরিবেশ থাকে, ব্যবসার সংশোধনমূলক ব্যবস্থাগুলো, কার্যপ্রক্রিয়াগুলো, এসব কিছু থাকবে। এরপরে তারা যেই ডিজাইন বা নকশা করেছে তা ক্রেতার কতটুকু আকর্ষণ, মানে ক্রেতার কতটুকু মনোকামনা পূরণ করতে পারবে, এইটারও একটা মান বের করে দিয়েছে। কারণ ধরো তোমার ক্রেতা চাইলো যে তোমাকে এখনই বললো যে ক্রেতারা তো খুব খুশি হবে যদি 20 টাকায় তুমি 2.5 লিটার কোক তাদেরকে দাও, তাই না? খুশি মানে ওদের ঈদ লেগে যাবে যে 20 টাকায় 2.5 লিটার কোক। কিন্তু তুমি তো চাইলেই এটা করতে পারবে না, কারণ আইএসও ওরা মানদণ্ড ঠিক করে দিচ্ছে যে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনাকে সেরকম পণ্যই দিতে হবে, সেরকম মানে, এবং ক্রেতাদের এতটুকুই আপনি সন্তুষ্ট করতে পারবেন। একেবারে ক্রেতার সন্তুষ্টির জন্য আপনি ভাষায় দিতে পারবেন না, বা ক্রেতার সন্তুষ্টির জন্য আপনি এরকম জিনিস ব্যবহার করতে পারবেন না যেটা কিনা ঠিক নয়, যেটা কিনা অনুচিত। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের বিষয়টা যদি যাই, আইএসও 9003 এবং আইএসও 9004। আইএসও 9003 এর আওতা খুবই সীমিত, এটি শুধু উৎপাদন প্রক্রিয়ার সাথে কাজ করে। কিসের উৎপাদন প্রক্রিয়া? কিভাবে পণ্যটি উৎপাদিত হচ্ছে, কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, কোন মেশিন ব্যবহার করা হচ্ছে, শুধু মাত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে আইএসও 9003 কাজ করে থাকে, শুধু উৎপাদন প্রক্রিয়ার সাথে। সর্বশেষ আইএসও 9004, এটি পণ্যের মান সম্পর্কিত হয়ে থাকে, যে পণ্য অন্যান্য দিকগুলো থেকে, অন্যান্য পণ্যের থেকে কি ধরনের ভারসাম্য বজায় রাখবে। যেরকম এই যে দেখো না, অনেক সময় দেখা যায় যে আমরা যদি স্প্রাইট এবং 7 আপ টেস্ট করি, কখনো আমাদের কাছে মনে হবে যে এই দুইটা জিনিস হতে পারে একই রকম, বা দুইটাই তো শুধু বেভারেজ, তাহলে কেন এদের টেস্টের মধ্যে পার্থক্য আছে? এরকম একটা পার্থক্যের মানদণ্ডও কিন্তু আইএসও ঠিক করে দিয়েছে, এবং বলে দিয়েছে যে তোমরা কিন্তু একদমই অন্য কারোর রেসিপি কপি করতে পারবে না, সেটাকে কপি করেই কাজ করতে পারবে না। এই সব কিছু আইএসওর মানদণ্ড অনুসরণ করেই করা হয়ে থাকে, যদি আমরা আন্তর্জাতিক মান নির্বাচন করি বা আন্তর্জাতিক পণ্যকে
ফলো করতে চাই, অনুসরণ করতে চাই। আচ্ছা, আইএসওর যে 9000-এর 5টা সনদ ছিল এবং এই 5টা সনদ পড়া হয়েছে। আইএসও 9001, আইএসও 9000, আইএসও 9001, 9002, 9003, 9004। আইএসও 9000 ভোক্তাদের ক্রেতাদের নিয়ে, আইএসও 9001 পণ্যের 20টি দিক নিয়ে, আইএসও 9003 পণ্যের ডিজাইন ও ক্রেতাদের চাহিদা নিয়ে, আইএসও 9000, আইএসও 9002 পণ্যের ডিজাইন ও ক্রেতাদের চাহিদা নিয়ে, আইএসও 9003 পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে, আইএসও 9004 শুধুমাত্র পণ্যের মান সম্পর্কিত না, পণ্যের মানের সাথে পণ্যের আদার যত সাইডস আছে, আশেপাশের পরিবেশ বা ব্যবসায়ের পরিবেশ, পণ্যের ক্ষতিকারক উপকারী দিক, পশু পাখির উপর উপকারী দিক, এই সব কিছু নির্ভর করছে আইএসও 9004-এ। সবাইকে ক্লিয়ার আইএসও 9000-এর বিষয়গুলোতে? তাহলে আমরা চলে যাব সবচেয়ে শেষ আইএসও যেটা আছে, আইএসও 14000। আচ্ছা, আইএসও 14000-এর জন্য আমরা 4টা আদর্শকে সমন্বয় করি। এই 4টা আদর্শ তোমাদের মুখস্থ রাখা খুবই দরকার। মুখস্থ বলতে কি, মনে রাখাটা খুবই দরকার। আইএসও 4টি আদর্শ কি? 14000-এর জন্য সবাইকে বলে রেখে, এটা কিন্তু আইএসও 9000 নয়, আর না এখানে 4টা সনদ বের করা হচ্ছে। আইএসও 14000-এর যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো এই 4টা শর্তকে বা 4টা আদর্শকে অনুসরণ করে গঠন করা হয়েছে। কিরকম? পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি করতে হবে সবসময়। তোমার যে ব্যবসায়ের যে ব্যবস্থাপনা পদ্ধতিটা হবে তাকে সবসময় মনে রাখতে হবে যে সে পরিবেশের ক্ষতি করতে পারবে না, পরিবেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। পরিবেশ সংক্রান্ত কার্যাবলী মূল্যায়ন, হ্যাঁ, যেসব কাজগুলো আসলে পরিবেশের উপর প্রভাব ফেলবে সেগুলোকে বারবার মূল্যায়ন করতে হবে এবং দেখতে হবে যে না, এরা যাতে ক্ষতিকারক না হয়ে থাকে, এরা যাতে নেগেটিভ কোনো ইফেক্ট না ফালাতে পারে। পরিবেশ বান্ধব মোড়ক ব্যবহার, হ্যাঁ, এটাও আইএসও 14000 গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছে, কারণ আমরা সবসময় কি প্যাকেট করার জন্য, এটা অবশ্য এখনো অনেক বেশি ব্যবহার করা হয় বলতে গেলে সবকিছুতেই, পলিথিনের ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার, এটা আমাদের পরিবেশের জন্য কত বেশি ক্ষতিকারক তার কোনো হিসাবই নেই। এখনো বলা হয় যে পৃথিবীতে যখন প্রথম প্লাস্টিক তৈরি হয়েছিল সেই প্লাস্টিকটা পৃথিবীর মাটিতে কোথাও না কোথাও এখনো আছে। মানে ওই প্রথম প্লাস্টিকটা এখন পর্যন্ত ধ্বংস হয়নি, নষ্ট হয়নি। এই প্লাস্টিকের এই পলিথিন গুলো দিন দিন পৃথিবীর কত ক্ষতি করছে সেটা আমরা এখনই কিন্তু টের পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর মাধ্যমে, কম গাছপালার মাধ্যমে, ফসল কমে যাওয়ার মাধ্যমে, দুর্ভিক্ষের মাধ্যমে, এগুলো আমরা এখনই টের পাচ্ছি যে যেখানে সেখানে পলিথিন ফেলা, প্লাস্টিক ফেলা, কেমিক্যাল ব্যবহার করা, এই সবগুলো যে ধীরে ধীরে পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। কয়েক বছর পরে আমরা আরো ভালো করে টের পাবো আসলে। এবং জীবন চক্র নির্ধারণ করা, এটা কোন জীবন চক্র সবার কি মনে আছে? পণ্যের জীবন চক্র আমরা পড়েছিলাম, পণ্যের জীবন চক্র 5টি ধাপ ছিল। ওই পণ্যের জীবন চক্রও কিন্তু নির্ণয় করে আইএসও 14000। তার মানে তোমার যে পণ্যটা আছে সেটা কখন আসছে, কখন যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা পরিবেশে কি ধরনের প্রভাব রাখছে সেটার সাথে কানেক্ট করে আইএসও 14000। আচ্ছা, এই বিষয়টাতে যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, আইএসওর 2 ধরনের গুরুত্ব ব্যাখ্যা করা হয়। একটা হচ্ছে আইএসওর অভ্যন্তরীণ গুরুত্ব, আরেকটা হচ্ছে বাহ্যিক গুরুত্ব। অভ্যন্তরীণ গুরুত্ব বলতে যেটা কিনা ব্যবসার ভেতরে উপকার করে থাকে, আর এবং বাহ্যিক গুরুত্ব বলতে সেটা ব্যবসার বাহিরে যে গুরুত্বটা সেটা নিয়ে আসে। অভ্যন্তরীণ গুরুত্ব বলতে আমরা বুঝছি ব্যয় হ্রাস করা, অপ্রয়োজনীয় কাজ পরিহার করা, সময় মতো পণ্য সরবরাহ করা, স্বল্প পরিচালনা খরচ ও পরীক্ষামূলক পদ্ধতি। আসলে বলতে পারো যে খুবই মানে সব কাজেই বা সব ধরনের মান নির্ধারণ সংস্থায় কিন্তু এই ধরনের গুরুত্বগুলো দিয়ে থাকে, এই কাজগুলো সুবিধা করে দেয়। কারণ ওই যে তুমি যখন আইএসওর মান ব্যবহার করছো তখন তোমাকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে না, অতিরিক্ত তোমার কোনো পণ্য নষ্ট হচ্ছে না, তুমি পরিবেশের বিরুদ্ধে যাচ্ছ না, তার জন্য তোমার কর বা ট্যাক্সের পরিমাণও কমে যাচ্ছে। এই সব কিছু কিন্তু তোমাকে সাহায্য করছে আসলে। তো এই 5টা পয়েন্ট তোমরা মনে রেখো, এটা হচ্ছে আইএসওর অভ্যন্তরীণ গুরুত্ব। আর আছে আইএসওর
বাহ্যিক গুরুত্ব। তো বাহ্যিক গুরুত্ব কিরকম আইএসওর? যে আইএসএর বিক্রয় সুবিধা, মুনাফা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক সহায়তা এবং সহায়ক শক্তি। বলতে গেলে আইএসএর বিক্রয় বৃদ্ধি তো তারা করছেই, কারণ তুমি যখন একটা আন্তর্জাতিক বাজারে তোমার পণ্যটিকে প্রদর্শন করবে, এর সাথে যখন আইএসএর সনদের লাইসেন্সটা থাকবে, তখন তাদের কাছে এটা আলাদা একটা মর্যাদা হবে। তখন তারা আরো আগ্রহের সাথে এটা কিনতে যাবে, যে হ্যাঁ এটা একটা মানসম্পন্ন পণ্য, আমি এটাকে কিনবো, আমি এটাকে ব্যবহার করে উপকৃত হব। মুনাফা বৃদ্ধি পাবে, অবশ্যই এটা দুইটা ইন্টারকানেক্টেড, বিক্রয় সুবিধার সাথে মুনাফা বৃদ্ধি চলে আসে। প্রতিযোগিতামূলক সুবিধা হয়ে থাকবে, তার কারণ হচ্ছে এই যে দেখো একটা একটা সুনাম, একটা চরিত্র তৈরি হওয়া, যে হ্যাঁ আমার পণ্যটি আইএসও মানসম্পন্ন, তো মানুষ সেটাকে আলাদা একটা মর্যাদায় দেখবে। ঠিক সেরকম গ্রামের চেয়ারম্যানের মতো তাকে একটু আলাদা একটা মর্যাদায় দেখা হয়, কারণ মনে হয় সে বোধহয় একদম ভালো শিক্ষিত, খুব সম্মানিত একজন মানুষ। এর ক্ষেত্রে কিন্তু প্রতিযোগী যারা আছে তাদের উপর একটা চাপ বা প্রেসার পড়বে, যে না ওর কাছে তো আইএসও মান আছে, ও আন্তর্জাতিক মার্কেটে এটা একটু ভালো মতো দেখাতে পারবে বা এটা একটু ভালো ব্যবহার করতে পারবে। এর ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক একটা সুবিধা পাওয়া যায়। সহায়ক শক্তি, হ্যাঁ আইএসও তোমার সহায়ক শক্তি হবে, আইএসও সনদগুলো, কারণ তুমি যখনই ধরো তোমার উপর খুব সহজে কিন্তু কেউ কোনো কেস করতে পারে, মামলা করতে পারবে না যে তুমি কোনো ক্ষতি করছো বা তুমি পরিবেশগত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তোমার ডিজাইনের সমস্যা, তোমার পণ্যের মানের কার্যাবলিতে সমস্যা, তুমি বলতে পারবে এই যে দেখেন আমার কাছে পরীক্ষা আছে যে আমি আইএসও সনদ ফলো করেছি, আমি আইএসও সনদ অনুসরণ করেছি, তার মানে আপনি আমাকে এই ধরনের দোষ দিতে পারবেন না। এই ক্ষেত্রে আইএসও সনদ একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এরই সাথে আমাদের প্রথম পত্র শেষ। আজকে আমি শুধুই মাত্র ক্লাসটা রেখেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের খুবই ভয়ের দুইটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বিএসটিআই এবং আইএসও। এটা নিয়ে সবাই কনফিউজ হয়, সবাই এটা নিয়ে ভুল করে। বিএসটিআই যেটা কিনা বাংলাদেশের একটি মান ব্যবস্থাপনা সংস্থা, আইএসও এটা আন্তর্জাতিক একটি মানদণ্ড বা আন্তর্জাতিক মানদণ্ডের সেট। বিএসটি এর পূর্ণরূপ, আইএসও এর পূর্ণরূপ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার হলে আসেই আসে, এমন কোনো বছর নেই যেটা নিয়ে এটা মানে এটার গুরুত্ব ছিল না। তাহলে এখন তোমাদের কথা হচ্ছে, আমি বলেছিলাম যে প্রথম পত্রের উপর তোমাদেরকে সাজেশন দিব, ইনশাআল্লাহ আমাদের এডুকেটম একাডেমি থেকে তোমাদের কয়েকদিন পর একটা সাজেশন ডে দিবে, এবং সেই দিনে আমরা এখনো সাজেশনটা তৈরি করছি এবং আমাদের অনেকের সাজেশন অলমোস্ট রেডি। আমরা কিছুদিনের মধ্যে তোমাদের কাছে একটা সাজেশন দিয়ে দিব যে কতটুকু পড়লে অবশ্যই নিশ্চিত তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট জিপিএ 5A+ এটা থেকে যাবে। এরপরেও আমি তোমাদেরকে বারবার বলি, আমার লেকচার শিট ফলো করবে, আমার স্লাইডসটা ফলো করবে, নিজেরা বাসায় পড়বে, গাইড, টেস্ট পেপার যেটাই থাকুক তোমাদের, পুরাতন বোর্ডের প্রশ্নগুলো অনুসরণ করবে, ফলো করবে, তার উপর আমার ফ্রি ক্লাসগুলো দেখবে। আমার ফ্রি ক্লাসগুলোতে কিন্তু 2023 সালের বোর্ডের সলিউশন করানো হয়েছিল, আমি কয়েকদিন পরে এটা আবার করব। আবার আমি যত বোর্ডের প্রশ্ন আছে সবগুলো সলিউশন নিয়ে তোমাদের সাথে বসবো। কোনো টেনশনের বিষয় নেই, কিন্তু তোমরা পড়ালেখা ছেড়ো না, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আমি তো বলেছি আমি সব সময় আছি, যে কোনো সময় তোমাদের যে কোনো প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবে, কোনো কোয়েশ্চেন না বুঝতে পারলে, কিছু না বুঝতে পারলে আমি যে কোনো সময় তোমাদের আনসার করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।